মঞ্জুরুল, তাড়াতাড়ি তুমি ওই গলির ভিতরে ঢোকো। ওদের একটার পায়ে গুলি করছি আমি, বেশি দূর যাইতে পারবো না। তাড়াতাড়ি ওদের পিছু নাও, কোনোভাবেই যেন ওরা এখান থেকে ভাগতে না পারে। আমি গাড়িটা চেক করতেছি, দেখি গাড়ির ভিতরে কি আছে। তুমি ইমার্জেন্সি ওর পিছু নাও। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি গাড়ি দেখেন, আমি ওদেরকে দেখতেছি। স্যার, গলির ভিতর থেকে এই শালার ব্যাটারে দৌড়ে নিয়ে আইছি। আর একটারে স্যার ধরতে পারি নাই, ওইটা মনে হয় বাইকে চলে গেছে। এই একটারে পাইছি স্যার। ঠিক আছে মনিরুল, সমস্যা নাই, যে কোনো একটারে পাইলেই হইব। পরে দিয়াই বড় মাতারে ধরমো, সমস্যা নাই মঞ্জুরুল। ভালো হয়েছে, শালার ব্যাটারে তাড়াতাড়ি গাড়ির তোলো। স্যার, গাড়িতে চেক কইরা কি পাইলেন স্যার? গাড়িতে কি আছে? মঞ্জুরুল, আমরা যেটা খুঁজতেছিলাম সেটাই পাইছি এইখানে। এই গাড়ির ভিতরেই RDX এর বড় চালানটা পাওয়া গেছে। ওরা এটাই সাপ্লাই করার জন্য ঢাকাতে ঢুকতেছিল, আর আমাদের উপস্থিতি দেখাই ওরা পালায় যাওয়ার চেষ্টা করে। কিন্তু অবশেষে দেখো, ওরা ঠিকই আমাদের হাতেই ধরা পড়ে গেল। স্যার, তাইলে এখন এই শালার ব্যাটারে কি করতে চাইতেছেন? এই বেটা, এই তোর নাম কি রে? স্যার, আমার নাম বিপ্লব। স্যার, আমি কিছু করি নাই স্যার, দয়া করে স্যার আমারে ছাইরা দেন। তুই কিছু করিস নাই মানে? তোর গাড়ির ভিতরে RDX এর চালান, আবার আমার দেখা প্রাণপণে পালানোর চেষ্টা করলি, আবার বলতেছিস সেইখানে যে তুই কিছু করিস নাই। নাটক চুদাও আমার লগে। এখনই তোরে থানায় নিয়া উল্টা করে ঝুলাইলে ঠিকই সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাইব। আপোষে জিগাইলে তো তুই কোনো কিছু শিকার যাইবি না, ওইটা আমার খুব ভালো করেই জানা হয়ে গেছে। তোদের মতো হাজার হাজার সন্ত্রাসী আমি সোজা করছি। তোরা আগে থানায় নিয়ে যাই, উল্টা করে যখন ঝুলাইমু তখন সব কিছু মনে পড়ব। তোতা পাখির মতো এক এক করে সব কিছু বলতে থাকবি, এমনিতে তুই কিছু বলবি না। স্যার, এইখানে খালি খালি এই বেটার কথা বইলা সময় নষ্ট করার কোনো দরকার নাই। ওই এমনিতেই কোনো কিছুই শিকার যাইব না। পরে আগে থানায় নিয়ে চলেন, তারপর ওর মুখ থেকে কেমনে কথা বের করা লাগে কথা বের করবনি। এই জায়গায় ওর সাথে কথা বলা মানে আমাদের সময় নষ্ট হওয়া। মঞ্জুরুল, তুমি এক কাজ করো, এখনই আমাদের টিম মেম্বারদেরকে এখানে নিয়ে আসতে বলো, আর এই মালগুলো থানায় নেওয়ার ব্যবস্থা করো। এই কথা যেন মিডিয়ার লোক জানতে না পারে লক্ষ্য রাখো। গোপনে মালগুলো থানায় নিয়ে আসার ব্যবস্থা করো। আর আমি এই ব্যাটারি নিয়ে থানায় গেলাম, ইমার্জেন্সি কাজগুলো কমপ্লিট করো। থানায় অনেক কাজ পড়ে আছে, কিন্তু বেশিক্ষণ দেরি করো না। মিডিয়া আবার এই জায়গায় জড়াজড়ি হইলে তখন আবার এটা নিয়ে নিউজ হয়ে যাইব। দেশের অবস্থা এমনিতেই ভালো না। আগে শামসু স্যার আর সেলিম স্যারের বিষয়টা জানাই দেব, তারপর ওনারাই সিদ্ধান্ত নিবেনি কি করবে। তাহলে আমি এই ব্যাটারে নিয়ে থানার উদ্দেশ্যে বের হইলাম। তুমি এখনই ফোর্স ডাইকা এগুলো নেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি দ্রুত কাজগুলো করে এখনই থানায় চলে আসতেছি। আপনি তাহলে ওকে নিয়ে চলে যান। কেরে রাঙা, এতক্ষণে তো মাল ঢাকায় পৌঁছা যাওয়ার কথা, এখনো তো কোনো রকমের কোনো খবর পাইলাম না। কিয়া ঘটনা কিরে রাঙা? রাস্তায় কি আবার কোনো গ্যাঞ্জাম হইল নাকি? হয় ইরফান ভাই, মাল তো এতক্ষণে জায়গা মতো পৌঁছে যাওয়ার কথা। ওইখানে তো রবিনরে আমি সব কিছু বুঝাই দিয়ে আইছি। মাল পৌঁছানোর সাথে সাথেই আমার কাছে ফোন করতে বলছি। কই রবিন তো কোনো কিছুই জানাইলো না। কিছুক্ষণ আগেও
রবিনের সাথে কথা বললাম, এখনো পর্যন্ত নাকি মাল পৌঁছে পেতে পারে নাই। মনে হয় ভাই রাস্তায় কোনো গ্যাঞ্জাম হয়েছে। কোনো রকমের গ্যাঞ্জাম তো হওয়ার কথা না রে রাঙা। চন্দ্রা থেকে গাবতুলি পর্যন্ত পুরো রোড তো খালে ক্লিয়ার করে রাখার কথা। এই রোড দিয়ে গাড়ি ঢুকাইতে বলছে। ওরা কি আবার অন্য কোনো রোডে ঢুকছে নাকি? যদি অন্য রোডে দুইটা থাকে তাহলে তো গ্যাঞ্জাম হইব। আর যদি সাভার দিয়ে ঢোকে গাড়ি তাহলে তো কোনো জায়গায় কোনো রকমের গ্যাঞ্জাম হওয়ার কথা না, কারণ এই পুরা রোডটাই খালে কষি ক্লিয়ার করে রাখছে আমাদের গাড়ির জন্য। ইরফান ভাই, প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া বর্তমানে খুবই কষ্টকর। প্রশাসন এখন আর আগের অবস্থানে নাই। শামসু আর সেলিম দায়িত্ব পাওয়ার পর থেকেই পুরো দেশের সিস্টেমটাই উলট পালট করে দিছে। যত দুর্নীতিবাজ অফিসার ছিল এক এক করে সকলকেই চিহ্নিত করে গ্রেপ্তার করা চলিতেছে। এখন বর্তমানে আর কেউ দুর্নীতির সাথে জড়াতে নিজেকে চাচ্ছে না, কারণ যে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে তারই নাম শামসুর কাছে চলে যাচ্ছে। সেই জন্য কেউ আর দুর্নীতি করতেছে না। আর এত চিন্তা করিস না তো, খালে কষি যেহেতু দায়িত্ব নিচ্ছে ওই মাল যে কোনোভাবেই জায়গা মতো পৌঁছাই দিব। ওইটা নিয়ে অত টেনশন করার দরকার নাই। যা হবার হবে, দেখা যায় বনি পরে। দেখার কিছুক্ষণ না হইলে খালেকের কাছে আমি ফোন দিতেছি, দেখি গাড়ি ওদের ওই দিক দিয়া পার হয়েছে কিনা। ইরফান ভাই, এত করে আপনারে বললাম, এখন কাজটা করা দরকার নাই। দেশের পরিস্থিতি এখন মোটে অনুকূলে নাই, সব কিছু এলোমেলো হয়ে গেছে। কিছুটা দিন অপেক্ষা করিয়া তারপর কাজটা করা যাইতো না? আপনি তো কাজটা করার জন্য একবার উতলা হইয়া নামছেন। এখন যদি ওরা ধরা পড়ে পুলিশের কাছে তাহলে উপায় আছে বলেন? আপনার নাম, আমার নাম, সকলের নামই তো বইলা দিব পুলিশের কাছে। এমনিতে পুলিশের কাছে আমরা হট লিস্টে আছি। আরে পাগলা, তুই এত চাপ নিতেছস কেন? এই ইরফান সিদ্দিক কি কোনো কাঁচা কাজ করে নাকি? ওরা যদি মাল সহ পুলিশের কাছে ধরাও খায় তারপরেও কখনোই আমাদের নাম বলতে পারবে না, কারণ ওরা কি জানে যে এই মালটা আমাদের? আমি আমার পরিচয় সম্পূর্ণ গোপন কইরাই মাল ঢুকাইতেছি। কোনো রকমের কোনো রিস্ক নিব না আমি রাঙা। একদম কোনো চাপ নিস না, চুপচাপ থাক। ওরা আমাদের নাম কখনোই বলতে পারবে না। যদি ওদেরকে মারতে মারতে মাইরাও ফালায় পুলিশ, তারপরেও আমাদের নাম ওরা বলতে পারবে না, কারণ ওদের সাথে আমাদের কোনো যোগসূত্রই নাই। ভারতীয় এজেন্টকে বলছি যে আমার নাম সম্পূর্ণ গোপন রাখতে হবে। আপনি এক কাজ করেন তো ইরফান ভাই, খালেককে একটা ফোন দেন। ফোন দেওয়া শোনেন তো ওদের ওইখান থেকে কি গাড়ি বের হয়ে গেছে নাকি? এত টেনশন কিন্তু আর এখন ভালো লাগতেছে না ইরফান ভাই। শরীর শুধু হাই হুতাশ করতেছে। মনে হইতেছে নিশ্চয়ই কোনো রকমের একটা ঝামেলা হয়েছেই, তাছাড়া আমার এত অস্থির লাগতো না। এই চ্যাংরা আজাইরা কথাবার্তা বাদ দিয়ে থামেক। দাঁড়া, আমি এখনই খালেকের কাছে ফোন দিতেছি। আমি যে চিন্তা কি কারণে করতেছি সেটা তো তুমি বুঝতেছো না চান্দু। বাপের মতো যখন খোয়ারায় উঠবা তখন ঠিকই বুঝতে পারবা যে কত দানে কত চাল। কত বড় বড় নেতারা শামসুর পিছে লাইগা আজকে ধ্বংস হইয়া গেছে, আর ওই সামান্য ইরফান সিদ্দিক আইছে শামসুরে থামানোর জন্য। আমি কথা বললে তো আমার কথা শুনবো না, যখন চোদন খাইব তখন এমনিতেই সোজা হয়ে যাইবনি।
শামসু আইস? হ সেলিম ভাই, কি হয়েছে ঘটনা খুলে বলেন তো দেখি আমারে। সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্টের কি নিয়ে লাগছে, আর সেনাপ্রধানের এত সাহস হয় কেমনে প্রেসিডেন্টের সাথে গরম দেখাইয়া কথা বলে? এত বিস্তারিত তো আমি জানি না শামসু, শুধু দেখলাম প্রেসিডেন্ট আর সেনাপ্রধান ভিতরে তর্কাতর্কি করতেছে, একজন আরেকজনের উপর গরম দেখাইয়া কথা বলতেছে। পরে দেখি সেনাপ্রধান হুড়মুড় করিয়া বের হইয়া চইলা গেল। এত কিছু আমি জানি না শামসু, প্রেসিডেন্টের কাছে শুনলেই সব বোঝা যাইব যে কি নিয়ে সেনাপ্রধানের সাথে কথা কাটাকাটি করলো প্রেসিডেন্ট। কি নিয়ে আর তর্ক করব? দেখেন গা কালকে যে এয়ারপোর্টে আগুন লাগছিল, ওই বিষয়টা নিয়েই মনে হয় সেনাপ্রধানকে ডাকছিল, আর সেনাপ্রধান সঠিক জবাব দিতে না পারাতেই প্রেসিডেন্ট হয়তো সেনাপ্রধানের উপর রাগ হয়ে কথা বলছে। তাই মনে হয় হবে। আর এই সেনাপ্রধান তো শামসু দায়িত্বে অবহেলা করতেছে। এই সেনাপ্রধান তার সঠিক দায়িত্বটা পালন করতেছে না। সেনাপ্রধানকে দায়িত্ব দেওয়া হইল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য, তার সেনাপ্রধান তো সেই ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। যা করার সব তো আমাদেরকেই করতে হইতেছে, তাহলে সেনাপ্রধানকে দায়িত্ব দিয়া লাভ কি হইল? এই সেনাপ্রধানের বার খুব বাইরে গেছে, এই সাহসটা প্রেসিডেন্টই ওরে দিছে। সেনাপ্রধান কি দেশের কোনো এমপি মন্ত্রী নাকি যে ওর কথা আমাদের শুনতে হবে? সেনাপ্রধান হচ্ছে দেশের একজন সরকারি কর্মজীবী, উনি সরকারের নির্দেশনা মেনে চলবে। ওনাকে কি কেন এত সম্মান দেখানো দরকার আছে? উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে দায়িত্বে থাকবে, পালন না করতে পারলে ওনার জায়গায় অন্যজনকে আইনা বসামো। ওনার সাথে আমাদের মিলের কোনো দরকার আছে? উনি একজন সরকারি কর্মজীবী, সেটাই ওনার দায়িত্ব। সেনাপ্রধানের লাগামটা আইনা ধরার এখনই সময় আইছে সেলিম ভাই। যত জলদি সম্ভব এই সেনাপ্রধানকে থামাইতে হবো, তা না হলে সেনাপ্রধান দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিতে পারে। শামসু, এই কথাগুলো আমাকে না বইলা তুমি সরাসরি প্রেসিডেন্টকে বলো, তাহলেই সবচাইতে ভালো হবে। প্রেসিডেন্টকে বুঝাও বিষয়টা। প্রেসিডেন্ট তো আমাদের কথা আগে থেকে শোনে না, পরে যখন দেখে বিপদে পড়ছে তখন ঠিকই আমাদের কথার মূল্যায়ন করে। তুমি সেনাপ্রধানের বিষয়ে প্রেসিডেন্টকে কড়াকড়িভাবে বলে দাও। চলেন তাইলে সেলিম ভাই, ভিতরে যাই, প্রেসিডেন্টের সাথে দেখা করি আগে। টেরা ভাই, মাস্টার চাচারে এত করে বোঝানোর চেষ্টা করতেছি, মাস্টার চাচা তো বুঝতে চাইতেছে না। পৌর কমিটির 2টা পদে যদি আমাদের আন্ডারে থাকে তাহলে সাংগঠনিকভাবে আমরা কতটুকু এগিয়ে যাব বগুড়াতে, সেটা একবার চিন্তা করে দেখছেন? চাচা শুধু ন্যায় নীতির কথা নিয়ে ব্যস্ত। রাজনীতি হলো বড় স্বার্থপর একটা জিনিস। আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে, তাই সুযোগকে কাজে লাগাতে হবে। চাচারে আপনি বইলা বিষয়টা চাচারে বোঝানোর চেষ্টা করেন। তুই তো গোল্লা ঠিকই বলছস, কিন্তু চাচা তো ওই রকম মানুষ না রে। চাচা তো সবাই নিয়া মিলা জিলা থাকতে চায়, নিজের কথা তো চিন্তা করে না চাচা। যদি নিজের কথা চিন্তা করিয়া রাজনীতি করতো তাহলে এই বগুড়াতে চাচার অবস্থান আজকে অন্যরকম একটা পর্যায়ে চলে যাইতো। কিন্তু চাচা তো নিজেকে সৎ রেখে বগুড়াতে রাজনীতি করতে চায়, যার কারণে চাচা 2টা পদই নিতে চাইতেছে না। কি আর করবি বল, চাচা যেইভাবে বলে সেইভাবে কাজ কর। কোনো রকমের তর্কাতর্কি করিস না চাচার সাথে, তাহলে উনি আবার রাগ করতে পারেন। না না, চাচার সাথে তর্ক করব কেন?
চাচারে বলছি বিষয়টা, এখন উনি যেটা ভালো মনে করে সেটাই করবনি। তবে দুইটা পদই যদি আমাদের পেপারে থাকতো তাহলে আমাদের জন্যই আরো ভালো হইতো। দেখি চাচা এখন কি সিদ্ধান্ত দেয়। আপনার কি মনে হয় টেরা ভাই? চাচা কারে কারে পৌর কমিটিতে ঢুকাই দিতে পারে? কেমনে বলি রে? চাচা তো কিছুই বললো না আমারে, শুধু বললো সিপিগুলো নাকি যাচাই বাছাই কইরা তারপর সিদ্ধান্ত দিবে। আমার মনে হয় তোরে যদি সভাপতি দেয় তাহলে তো তার গ্রুপ থেকে, যেহেতু পাবেল আর ডন ক্যান্ডিডেট হয়েছে, পাবেলের তো রেকর্ড খুব একটা ভালো না কলেজের, ওর নামে অনেক কয়টা রিপোর্ট আছে চাচার কাছে। মনে হয় না পাবেল রে পদ দিব চাচা এবার। তাহলে মনে হইতাছে তরে সভাপতি দিলে ডনের ওই গ্রুপ থেকে সেক্রেটারি বানাইতে পারে। তাছাড়া তো ওইরকম শক্তভুক্ত আমি আর কোনো ক্যান্ডিডেট দেখি না। জাহাঙ্গীর তো পুরা বেদব, চাচা তো ওরে দুই চোখে দেখতে পারে না। অতএব জাহাঙ্গীর কোনো পদই পাইব না, শুধু বাকি থাকলো ডন। তাহলে ওই শালার বেটা ডনের সাথে আমার রাজনীতি করতে হইব। ওই ডন তো এক নাম্বারের সিটিং, ওর সাথে তো মনে হয় না রাজনীতি করে কোনো রকমের শান্তি পাইব। শালায় শুধু মারিং কাটিং করার দান্দা নিয়ে পড়ে থাকে সারাদিন। না বে, তুই কি বলিস? ডন আর আগের মতো নাই। আমার সাথে থাইকা থাইকা ওর চরিত্র পাল্টায় ফেলাইছে। হলটাই মরে কিছুদিন শোধনের উপর রাখছিলাম, সেইখান থেকে যে সোজা হয়েছে এখন পর্যন্ত সেই সোজা হয়ে আছে। সমস্যা নাই, ডনের সাথে তুই ভালোভাবে কাজ করতে পারবি। ডন যদি সেক্রেটারি হয় তাহলে তোর জন্য সুবিধা হইব। জাহাঙ্গীর চাইতে ডন অনেক ভালো। কুত্তর লেজ টানলে কখনোই সোজা হয় না টেরা ভাই। দেখেন গা তলে তলে কোন দিক দিয়ে কোন আকাম মনে হয় কইরা রাখতেছে, সেটা আপনি এখনো দেখতে পারেন নাই। হঠাৎ করে একদিন দেখবেন সব কিছু একদম এলোমেলো কইরা রাখছে ডন। হইছে, বাদ দে এই সমস্ত আলতু ফালতু আলাপ, পরেরটা পরে দেখা যাইবনি। খাওয়া দাওয়া শেষ, চলে ভিতরে যাই। চাচা মনে হয় এতক্ষণে বের হয়ে আইছে। বের হয়ে আবার আমাদেরকে দেখতে না পারলে একাই চলে যাইতে পারে। তাই চলে ভিতরে যায় দেখি কি অবস্থা, চাচা বের হয়ে আইলো কিনা। আবার ইউনিয়ন পরিষদে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে টেরা ভাই, চলেন তাহলে ভিতরে যাই। টেরা, তুই তাহলে বের হইছস? কখন বের হইলি তুই আরিফের অফিস থেকে? আমি তো চাচা সে অনেক আগেই বের হয়েছি। আপনি বের হন না দেখা গোল্লারে নিয়ে যায় ক্যান্টিন দিয়ে খাওয়া দাওয়া করে আইসে আবার বসলাম। তা চাচা কি এত মিটিং করলেন ইউনোর সাথে? সে কখন ঢুকছেন, বের হইলেন মাত্র, এত কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চাচা কথা বললেন এত সময় ধরে? অনেকক্ষণ যাবতই তো আপনার জন্য গোল্লা আর আমি অপেক্ষা করতেছি। আর বলিস না রে টেরা, আগের ইউনো তো পুরো উপজেলা অফিসটাই উলট পালট করে থুয়ে গেছে। কোনো হিসাব পাতি কোনো কিছুই ঠিক নাই। যেখানে হাত দিতেছে ইউনো সেইখানে উল্টা পাল্টা গড়বড় লাইগা আছে। সেজন্যই আমারে ফোন করে নিয়ে আইছিল উপজেলা পরিষদে। আমারে সব বিষয়গুলো খতিয়ে দেখাইলো। যা দেখলাম প্রায় 100 কোটি টাকার উপর দুর্নীতি করে গেছে আগের ইউনো এই জায়গা থেকে। শুধু তো আগের ইউনোই একা এত দুর্নীতি করতে পারে নাই, এর সাথে উপজেলা অফিসারেরাও জড়িত আছে। বিশেষ করে আরিফ তো পুরোপুরি জড়িত এই ঘটনার সাথে। আরিফের লগে কথা বলে তো আরিফের উপর আমার পুরা সন্দেহ জায়গায় গেছে চাচা। টাকা পয়সাগুলো ওরাই সব আটকায় রাখছে। এ আগের ইউনো আর আরিফ মিলা উপজেলা অফিসারে চুষা খাইছে চাচা। আরিফের কাছে গেলে এখন সম্পূর্ণ দোষ
ইউনোর গাড়ে চাপায় দেয়। তা তুই আরিফের সাথে যে কিসের একটা বিলের ব্যাপারে বলে কথা বলার জন্য গেছিলি, ওই বিলের কি হইল? বিলটা কি পাস হয়েছে না এখনো পেন্ডিংয়ে আছে? কিসের বিল রে ওইটা টেরা? গোল্লারে জিগাইলাম, গোল্লা তো বিস্তারিত কোনো কিছুই খুইলা বলতে পারলো না। তুই বলতো দেখি তোর আবার কোন বিল উপজেলায় আটকে গেছে? আর বললেন না চাচা, আমি কিডন্যাপ হওয়ার আগে যে প্রাণী সম্পদের কাজ আইছিল রাস্তা নির্মাণ করার, সেইখানে লেবার দিয়া মেম্বাররা তো সব কাজ করাই নিছে। মাঝখানে পরে তো আমি নিখোঁজই হয়ে গেলাম। এখন আইসা শুনি যে সেই বিলগুলো নাকি এখনো পাস হয় নাই। তাই সকল মেম্বাররা আমার উপর 2-3 দিন যাবৎ খুব চাপ প্রয়োগ করতেছিল। সেই বিলের বিষয়ে কথা বলার জন্য আরিফের কাছে আইছিলাম। তা আরিফ তো বলতেছে আগের ইউনো নাকি সব গড়বড় বাজায় গেছে দেখা এই বিলগুলো এখনো পেন্ডিং পড়ে আছে। কিন্তু আরিফের কথাই তো আমার তা মনে হইল না চাচা। আরিফের কথা শুনে মনে হইতেছে ওরা এই বিলগুলো উঠাই নিয়ে খায়া ফেলাইছে। মনে করছে কেউ আর এই বিলের বিষয়ে তদারকি করতে আসবো না। কিন্তু আমি তো এখন ঠিকই চলে আইছি। আরিফের ভিতরেই গেঞ্জাম আছে। গরিব মানুষের টাকা উঠিয়ে নিয়ে খাওয়া না, গলাত পাড়া দিয়া সব টাকা বের করে নিমু। এখন আর এই ধরনের কোনো সুদূর বুদুর চলবো না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাইমু তারই গ্রেপ্তার করে থানায় তুলমু। এই ইউনো অনেক ভালো একটা ইউনো, পরে যা বলমু তাই শুনবো। এই ইউনো সম্পূর্ণ আমার ফেভারে আছে। এই সমস্ত যত টাকা দুর্নীতি করছে সব টাকারই এখন পই পই কইরা হিসাব নিয়ে ছাড় মুটেরা। একজনেরও ছাড় দেব না। শুধু আরিফকে, এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে উপজেলা পরিষদের সকলকেই আইনের আওতায় আনা হবে। ইউনোর সাথে ওইটা বৈশায় আমি ডিসকাস করলাম। এতক্ষণ ইউনোর দায়িত্ব দিছি কে কে কোন হিসাব নিয়ে গড়বড় করে সেইগুলোর একটা লিস্ট তৈরি করার জন্য। ওই লিস্ট অনুযায়ী সবাইরে ধরা হবে। চাচা, উপজেলা পরিষদে বড় সড়ো একটা অভিযান চালান লাগবে অতি শীঘ্রই। এটাই এখন বর্তমানে দুর্নীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিছুদিন আগে যে নদীর ভাঙার কালফার ব্রিজ করার জন্য 70 কোটি টাকার একটা সরকারি অনুদান আইছিল না, আরিফ বাইরে জিগাইছি, বলে সেই হিসাব নাকি আরিফ জানেই না। ইউনুই বলে সব টাকা উঠাইয়া মাইরা দিছে। বলেন এটা কোনো কথা হইল? উনি উপজেলা চেয়ারম্যান হইয়া যদি এত বড় একটা কাজের প্রজেক্ট সেই সম্পর্কে না জানে, এটা কি বিশ্বাসযোগ্য? আর ওনার কথায় অনেক সন্দেহভাজন তৈরি হয়েছে। উনি বারবার বলতেছে যে আমি দুর্নীতির সাথে জড়িত না, অথচ আমি কিন্তু এই বিষয়ে ওর সাথে কোনো কথাই বলি নাই। ওই নিজে থেকেই স্বীকারোক্তি দিতেছে আমার কাছে। ওরে ধরলেই অনেক তথ্য বের হইব চাচা। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যায় মনি, সমস্যা নাই। ওরা কোনো রকমের 1 টাকাও মাইরে খাইতে পারবো না। সব টাকার হিসাব দুদক দিয়া আমি এক এক করে বের করে নিমুনি। চলে এবার পার্টি অফিসে যাওয়া লাগবো। সকল নেতা কর্মীরে পার্টি অফিসে বসায় রাখছি। ইউনো হঠাৎ করে ফোন দিছিল তো, যার কারণে ইউনোর ফোন পাইয়া তাড়াতাড়ি করে চলে আইছি। চলে পার্টি অফিসে যাইমো এখন। চাচা চলেন, ইউনিয়ন পরিষদে আমারও কাজ আছে। আপনার জন্য এতক্ষণ দেরি করলাম, নইলে আমি অনেক আগেই ইউনিয়ন পরিষদে চলে যাইতাম। আজকে আবার ইউনিয়ন পরিষদে চাউলের স্লিপ আইছে, সকলের ভিতরে চাউল বিতরণ করতেছে মেম্বাররা। ওইটা আবার আমার সরজমিনে তদারকি করতে হইব, কারণ ওইখানে মেম্বাররা অনেক সময় অনেক রকমের দুর্নীতি কইরা থাকে। তাই চাচা চলেন তাড়াতাড়ি, আমার ইউনিয়ন পরিষদে যাওয়া লাগবো। বলিস কি ইউনিয়ন পরিষদ থেকে চাল দেওয়া হইতেছে? তাইলে তুই এই জায়গায় আমার জন্য অপেক্ষা করতেছিস কেন? আমার বের হয়ে যাওয়ার আগে তুই চলে যাইতি। ওইখানে মেম্বাররা কি পরিমাণ দুর্নীতি করে সেই সম্পর্কে তোর ধারণা আছে কোনো? তুই আগিরা এইখানে পয়দা আসস,
চল তাড়াতাড়ি চল, তুই এখন ইউনিয়ন পরিষদে যা, দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওইটা কিন্তু গরিব মানুষের চাউল, লক্ষ্য রাখবি কোনো রকমের সচ্ছল বের কি যেন ওই চাউল না পায়। না চাচা, এইবার আর কোনো রকমের দুর্নীতি করতে পারবো না, কড়া নির্দেশনা আমি দিয়েছি ওদেরকে। যদি যাই আমি কোনো রকমের গড়বড় দেখি কোনো জায়গায়, তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যাইব। আমাদের যে অবস্থা করছিলাম সেই অবস্থায় কইরা রাখবো সকলের। এই ব্যাপারে যদি কোনো রকমের দুর্নীতি দেখতে পাই, তাহলে সেই মেম্বারকে সাথে সাথে আমি সাসপেন্ড করে দিব। আসসালামু আলাইকুম আইজি সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে ভাই নাকি, তা ওইখানে দাঁড়াই রইলেন কেন ভাই? বসেন, বৈশা কথা বলি। তা কি ব্যাপার হান্নান ভাই, হঠাৎ করে আমার চেম্বারে আপনি? কোনো দরকার নাকি ভাই? কি হয়েছে বলেন তো দেখি। দূর মিয়া, বাহানা করেন আপনি। কি দরকারে আপনার কাছে আইছি সেটা কি আপনি এখনো বুঝতে পারেন নাই? দেখেন আইজি সাহেব, আপনারা যা শুরু করছেন এগুলো কিন্তু ঠিক না। বাইসা বাইসা সব আমাদের লোকদেরকে গ্রেপ্তার করতেছেন আপনারা। আমাদেরকে কি একেবারে এক ঘরে করে দেওয়ার চেষ্টা করতেছেন নাকি? মনে রাখেন, আমরা কিন্তু একটানা 3 যুগ স্বরাষ্ট্র দপ্তর শাসন করে আইছি। এত তাড়াতাড়ি আমাদেরকে নির্মূল করা এতটাই সহজ ব্যাপার নাই যে সাহেব। কি করবেন লিয়াকত ভাই, চাপে তো আমিও আছি। স্যার গ্রেপ্তার হওয়ার পর থেকে সব কিছু শামসু উলট পালট করে ফেলাইছে, আমারেও অনেক চাপের ভিতরে রাখছে। মনে হয় না আমার এই গদি আর বেশি দিন টিকবো। যে অবস্থা ওরা শুরু করছে, দেখা দেখা শুধু আমাদের প্রশাসনের ভিতরে যে লোকগুলো ছিল তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আবার ডাইকা নিয়া শামসু আর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম নির্দেশ দিল যে খালেককে সাসপেন্ড কইরা পরে গ্রেপ্তার করার জন্য। সেটা নিয়েই ভাই চিন্তিত আছি। কি যে শুরু করে দিল শামসু আর সেলিম, কিছুই বুঝতে পারতেছি না। যেভাবে হোক ওদেরকে আগে মাইনাস করতে হবে, তা না হলে আমাদের কারোরই চেয়ার থাকবে। হ্যাঁ আইজি সাহেব, ঠিকই বলছেন আপনি। শামসুরে আগে যেভাবে হোক এইখান থেকে মাইনাস করতে হবে, তাছাড়া কোনোদিনও আমরা কেউ বাঁচতে পারবো না। এক এক করে শামসু আমাদেরকে টার্গেট কইরা সকলকে ধ্বংস কইরা তারপর ছাড়বো। আগে বাইক জামিন করাই নেই, তারপর দেখতেছি শামসুর কি করা যায়। গতকালকে বিদেশ থেকে অনেক বড় একটা উকিল আসতেছে, পরে দুইটা বাইকে জামিন করাবো, তারপর এই সব খেলা শেষ করতেছি। আর খালেক কি করছে? খালেকের নাম হঠাৎ করে ওরা জানলো কিভাবে? খালেককে সাসপেন্ড কইরা গ্রেপ্তারের নির্দেশ দিল মানে কি? খালেক যে আমাদের সাথে জড়িত এই তথ্য শামসু আর সেলিমের কাছে কিভাবে গেল আইজি সাহেব, এটা তো আমরা ছাড়া আর কেউ জানতো না। শুধু খালেক কেন, কারো তথ্যই ওদের কাছে যাওয়ার আর বাকি নাই। সকলের তথ্যই ওদের কাছে চলে গেছে। ডিবি প্রধান হাবিবুর আর ওর সহকারী মঞ্জুরুল সকল তথ্য খুঁজা বের কইরা সকলের নামই শামসু আর সেলিমের কাছে লিস্ট কইরা দিয়া দিছে। এখন সেই লিস্ট অনুযায়ী ওরা এক এক কইরা সবাইরে মাইনাস করতেছে। কখন যে আমার পালা চলে আসে সেটা নিয়ে আমি চিন্তিত আছি। এই ডিবি প্রধান হামিদের আবার পাকা গজাইলো কবে থেকে? ওই না আগে বাইর হয়ে কাজ করতো, এখন আবার বাইরের বিরুদ্ধে সকল তথ্য শামসু আর সেলিমের কাছে পৌঁছাই দিতেছে, তাই না? ওর তো দেখতেছি খুব বারবার বাড়ছে। ওর ব্যবস্থায় তো
আগে করতে হবে। এখন দেখা যাচ্ছে আমাদের খাইয়ে আমাদের পরে আমাদের সাথে বেইমানি, তাই না? এই বেইমানি কখনোই মাইনা নিব না। আগে বাইরে বাইর করে নেই, পরে এক এক করে সকলকে ধ্বংস করতেছি। লিয়াকত ভাই, খালেকের বিষয়টা কি করবো এটা নিয়ে তো ভাইবা কিছু বের করতে পারতেছি না। খালেককে যদি এই সময় গ্রেপ্তার করি তাহলে তো খালেক আমাদের বিরুদ্ধে অনেক তথ্য ওদের কাছে দিয়ে দিতে পারে। পরে তো গ্রেপ্তার করা যাইব না, আবার বাইরেও রাখা যাইব না। এমনিতে আমার উপর সন্দেহ নজর পড়ে গেছে ওদের। এই সময় যদি ওদের কথা না শুনি তাহলে তো আরো সন্দেহ করবে। খালেকের বিষয়টা নিয়ে আপাতত কোনো চাপ নেওয়া লাগবো না, ওইটা আমি দেখতেছি। খালেক এখন আমার হেফাজতে আছে, ওরে নিয়ে কোনো রকমের টেনশন করার দরকার নাই। সামনে আর যেন কোনো রকমের অঘটন না ঘটে সেই দিকে আপনি লক্ষ্য রাখেন। খালেক আপনার কাছে আছে মানে আপনি কি করে জানলেন যে খালেককে আমরা গ্রেপ্তার করতে যাচ্ছি? এই খবরটা তো কেবলমাত্র শুনে আসলাম আমি। এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। আপনাদের কাছে এত দ্রুত এই খবরটা কিভাবে ছড়িয়ে পড়ল লিয়াকত ভাই? আপনি কি মনে করছেন আইজি সাহেব আমরা এখনো কি মাঠ থেকে আউট হয়ে গেছি? এখন আমরা মাঠ থেকে আউট হই নাই। 3 পুরুষ ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাসন করে আসতেছি। এইখানে আমাদেরও কিছু লোক আছে, এটা মনে রাখবেন। আপনার এত কিছু জানার দরকার নাই যে কিভাবে খবর পাইছি আমি। আপনারা যেটা বলছি সেইটা করেন। আর শোনেন আইজি সাহেব, গতকালকে যে বস্তির থেকে সোহেল নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে এসে পুলিশ, ওর কাছে কিন্তু আমার 10টি অস্ত্র ছিল। ওই যেন কোনোভাবে আমার মুখ নাম না বলতে পারে সেই ব্যবস্থা আপনারা করে রাখেন। আমার নাম বললে কিন্তু আমি আবার ফাইসা যাব এই দিক দিয়া। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখবনি। আর লিয়াকত ভাই, অনেক বড় একটা আপডেট আছে আপনার জন্য। বিষয়টা আপনারা জানাই রাখি। আমাদের কাছে তথ্য আছে যে কারা যেন দেশে অনেক বড় একটা RDX এর চালান ঢুকাইতেছে। মনে হয় এটা শামসুর উপর ব্যবহার করার জন্যই এই চালানটা দেশের ভিতরে ঢুকানো হচ্ছে। কে এই চালানটা ঢুকাইতেছে তারে আমাদের আগে খুঁজে বের করতে হবে। তাহলে তার সাথে হাত মিলিয়ে আমরাও যদি কাজ করি তাহলে অতি তাড়াতাড়ি শামসুরে ধ্বংস করা সম্ভব হবে। বলেন কি আইজি সাহেব, এই কাজ আবার কে করলো? দেশে তো আমাদের গ্রুপ ছাড়া আর অন্য কোনো গ্রুপে এখন সক্রিয় নাই। সবাইরে তো গ্রেপ্তার করিয়া জেলে বন্দি করার রায় দেওয়া হয়েছে। তাহলে এই কাজ আবার কে করলো নতুন করিয়া? আপনি এই তথ্য তাড়াতাড়ি খুঁজে বের করেন। দেখি ওর সাথে যোগাযোগ করিয়া শামসুরে ধ্বংস করার কোনো উপায় বের করা যায় কিনা। সমস্যা নাই, তথ্য খুঁজে বের করা যাইব। সারা বাংলাদেশের চেকপোস্টগুলোতে খুব কড়া নজরদারিতে আছে পুলিশ। যে কোনো সময় ওই চালানটা আমাদের কাছে ধরা পড়ে যাইতে পারে। তারপর আমি তথ্য পেলে আপনারে জানাইবনি। আর আমার যত দূর সন্দেহ এই কাজটা হাজি সিদ্দিকের বেটা ইরফান সিদ্দিক করতে পারে। কারণ হাজি সিদ্দিক গ্রেপ্তার হওয়ার পর ওই দেশে আবার ফিরে আইছে। তাছাড়া অন্য কারো এত বড় সাহস হইব না এই কাজ করার। আপনি ওর সাথে যোগাযোগ করেন। আচ্ছা ঠিক আছে, আমি ইরফানের সাথে যোগাযোগ করবনি। এখন উঠি তাইলে। আর আপনারা যেটা বললাম সেইটা করেন। সোহেল যেন আমার নাম কোনোভাবে পুলিশের কাছে বলতে না পারে।